হয় তোলা নয় যৌনতা। তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, বিধবা মহিলাকে হুমকি। দোকান চালাতে হলে হয় 50,000 টাকা দিতে হবে, আর না হলে শারীরিক সম্পর্ক করতে দিতে হবে। কোনোটাতেই রাজি না হওয়ায় দোকান ভাঙচুর। চাঞ্চল্যকর অভিযোগ সোনারপুরে, মানতে নারাজ তৃণমূল কাউন্সিলর। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ড ঘাসিয়াড়া। এখানেই বড় রাস্তার ধারে জামা কাপড়ের দোকান চালান এই মহিলা। দোকানটি আগে চালাতেন তার স্বামী, তখন ছিল সবজির দোকান। বছর 3 আগে তিনি মারা যান। তারপর কয়েকদিন সবজি বিক্রি করেন মহিলা। এখন জামা কাপড়ের দোকান। এই দোকান থেকে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে পেট চলে। অভিযোগ, সেই দোকান চালাতে 50,000 টাকা তোলা দাবি করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল। হুমকি দিয়ে বলেন, হয় টাকা দিতে হবে, না হলে শারীরিক সম্পর্ক করতে দিতে হবে। এসবে রাজি হননি বিধবা। অভিযোগ, এরপরেই তার দোকান ভেঙে দেওয়া হয়। ওখানে আমার স্বামী থাকতে ব্যবসা করতো। স্বামী মারা যাওয়ার পরে আমি ওখানে সবজি ব্যবসা করছি। ডিএন হওয়ার পরে আমি কৃষ্ণপদদার কাছে গেছিলাম যে দাদা সবাই তো দোকান বাঁধছে, আমি কি বাঁধতে পারবো? কৃষ্ণ বলতে আমাদের এখানকার কাউন্সিলর। বহুদিন এরকম হাঁটতে হাঁটতে বলে, আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমার বাড়িতে দেখা করো। বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার বাবা গেছে, আমার জামাইও গেছে, বললো তোমরা বাইরে দাঁড়াও। বাইরে দাঁড়িয়েছি, আমার কাছে বলছে তুমি 50,000 টাকা দাও, নইলে আমার দিকে দেখো। দুটো অপশান দিলাম তোমাকে, দুটো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে। তোমার দোকান হয় 50,000 টাকা দিতে হবে, নইলে তুমি আমার দিকে দেখো। আর আমি সহ্য করতে পারছি না। সোনারপুর থানায় নালিশ জানিয়েছেন মহিলা। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলাটিকে আমি জানি না, চিনি না। আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই, কারণ আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে, প্রচুর আসে। এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। আইনের পথে চলুক, আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক। ও যেটা বলেছে সেটা সর্বৈব মিথ্যা। ওকে আমি চিনি না, জানি না, তা আমি টাকা চাইবো কি আর এইসব উল্টো পাল্টা প্রস্তাবও বা কী দেবো বুঝতেই পারছি না। মেয়েটা এরকম কেন করলো? আমি দৃঢ় বিশ্বাস এর পেছনে বিরোধী রাজনৈতিক দলের গভীর চক্রান্ত আছে। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। প্রাণ বাঁচাতে বাংলায় পদ্মার পুলিশ। সাতক্ষীরা থেকে স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্টে বিএসএফ এর হাতে পাকড়াও বাংলাদেশের পুলিশ কর্তা। প্রাণে বাঁচতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েন ডিআইজি র্যাঙ্কের অফিসার। বাংলাদেশের সীমান্ত পার প্রাণে বাঁচতে ঢুকে পড়েন উত্তর 24 পরগনার স্বরূপনগরে। সেখানেই বাংলাদেশের ডিআইজি র্যাঙ্কের অফিসারকে আটক করে বিএসএফ। উত্তর 24 পরগনায় রয়েছে হাকিমপুর চেকপোস্ট। ওপারে বাংলাদেশের সাতক্ষীরা, এপারে স্বরূপনগর। এই হাকিমপুর চেকপোস্ট থেকে পাকড়াও বাংলাদেশের পুলিশ কর্তা আরিফুজ্জামান। বিএসএফ এর দাবি, অনেকদিন ধরে সীমান্তে গা ঢাকা দিয়েছিলেন বাংলাদেশের পুলিশ কর্তা। শনিবার সীমান্ত পার করতে গিয়ে ধরা পড়েন। তার থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় হাই কমিশন। 5ই অগস্ট 2024 বাংলাদেশে হাসিনা সরকারের পতন। দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে উপদেষ্টা সরকার। এই সরকার আসার পর থেকেই তাদের টার্গেট আওয়ামী লীগের নেতা এবং তাদের আমলের পুলিশ প্রশাসনের কর্তা অফিসাররা। প্রাণে বাঁচতে আওয়ামী লীগের অনেক নেতাই বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন। একই পরিস্থিতিতে পড়তে হয়েছে এই পুলিশ কর্তাকেও। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, গত বছর বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য শতাধিক পুলিশ কর্মী আবেদন জানিয়েছেন। গত 17 অগস্ট 18 জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। দাবি করা হয় এই 18 জন পুলিশ কর্তাই কাজে যাচ্ছিলেন না। এই তালিকায় রয়েছেন ডিআইজি র্যাঙ্কের অফিসার আরিফুজ্জামানও, যিনি সীমান্ত পেরিয়ে চলে এসেছেন এপারে। স্বরূপনগর থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। জীবন বীমার 15 লক্ষ টাকা পেয়েছে এক পরিবার, আর তার থেকে 2 লক্ষ টাকা কাটমানি দিতে হবে তৃণমূলের বুথ সভাপতিকে। চাঞ্চল্যকর অভিযোগ মিনা খায় মানতে নারাজ বুথ সভাপতি।
জীবন বীমায় মিলেছে 15 লক্ষ টাকা। এর থেকে 2 লক্ষ টাকা কাটমানি দিতে হবে তৃণমূলের বুথ সভাপতিকে। এই মর্মে থানায় অভিযোগ জানিয়েছে মিনাখার এক পরিবার। উত্তর 24 পরগনার মিনাখা, এখানকার বগুড়হুলার বাসিন্দা রবি ভূঁইয়া 2019 সালে গাড়ি দুর্ঘটনায় মারা যান। 6 বছর পর তাঁর জীবন বীমার টাকা পেয়েছে পরিবার। তাদের অভিযোগ, জীবন বীমা থেকে পাওয়া 15 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা কাটমানি চেয়েছেন বিশ্বজিৎ মণ্ডল, যিনি বগুড়হুলার তৃণমূল বুথ সভাপতি। টাকা না দেওয়ায় খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরিবারের দাবি, আতঙ্কে তাঁরা ঘর ছাড়া, আত্মীয়র বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে। আমাদের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডল 21 তারিখে রাত 10টার দিকে আমাদের বাড়িতে এসে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা চায়, 2 লাখ টাকা। ওরা আমার বাবার অ্যাক্সিডেন্টের গাড়ি ধরেছিল, সেই গাড়ির কাছ থেকে 8.5 টাকা নিয়েছিল। তো প্রেশার দিচ্ছে, মেরে ফেলে বলছে জীবনের মতন। তাই পালিয়ে লোকের বাড়িতে আমি অন্য জায়গায় আছি। ঘর বাড়ি ভেঙে ভেঙে দেবে বলছে, থাকতে দেবে না, ওখানে বাস করতে দেবে না। এই ধরনের কমপ্লেন হতে আমাদের বড়বাবু ডাক করে, আমরা সমস্ত ওই বাড়ির পরিবার ওরা সবাই গেছিল, আমিও উপস্থিত হয়েছিলাম। যে প্রকৃত ঘটনাটা কি, বড়বাবু সমস্ত জিনিসটা, সমস্ত রিপোর্টটা ওদের কাছ থেকেই শুনেছে। কিন্তু ওদের যারা অভিযোগটা করেছে তারা ওখানে উপস্থিত হয়নি। এই ধরনের মিথ্যে ভিত্তিহীন দিয়ে একটা রাজনৈতিক করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ভূঁইয়া যখন মারা যান, পার্শ্ববর্তী একটা জায়গা থেকে সমবায় থেকে এই কেস কাবারি বা ক্লেমের জন্য উনি একটা টাকা লোন করেছিলেন। আজকের ডেটে রবি ভূঁইয়া তার ক্লেম করার জন্য যে টাকা পাওয়া উচিত 10 লক্ষ টাকার মতো পেয়ে গেছে। তাহলে যে সমবায় টাকাটা লোন দিয়ে, সে সমবায় টাকাটা ফেরত চাইছে। ওনার যিনি রিলেটিভ আছেন মিস্টার ভূঁইয়ার, ওনার বিরুদ্ধে পাল্টা এফআইআর হয়েছে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। সরকারি জমি খাল দখল করে নির্মাণ, জবরদখলের জেরে এলাকার নিকাশি বন্ধ, জলের তলায় চলে গেছে বিঘার পর বিঘা জমি। কাকদ্বীপের বুধাখালীর ছবিটা দেখাবো আপনাদের। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে কি কারণে এরকম পরিস্থিতি। বিশ্বজিৎ, এই সরকারি জমি খাল দখল করে কারা নির্মাণ করছেন, কাদের বিরুদ্ধে অভিযোগ? হ্যাঁ দেখো, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি, একেবারে যারা স্থানীয় বাসিন্দারা আছে তারা সরাসরি সেই ব্যক্তিদের উপরে অভিযোগ তুলছেন, যারা একদম 117 নম্বরের পাশে যে ইয়াহুতি খাল, সেই খালের পাশে যারা থাকেন তারা কিন্তু একে অপরের একটু করে কিন্তু ওই যে খালের যে জায়গা, সেই খালের জায়গা কিন্তু দখল করে নিয়েছে। এবং শুধু দখল নয়, কংক্রিটের বাড়ি তৈরি করে ফেলেছে। এবং যার ফলে এই মুহূর্তে যে প্রচুর পরিমাণে যে বৃষ্টি হলো কদিন ধরে, সেই বৃষ্টির জল কিন্তু একেবারে কাকদ্বীপের যে 3টি পঞ্চায়েত, সেই পঞ্চায়েত এলাকা কিন্তু একেবারে প্লাবিত হয়ে রয়েছে। অর্থাৎ যে চাষের জমি, সেই চাষের জমি কিন্তু একেবারে জলের তলায় চলে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা বারে এই অভিযোগ কিন্তু বারে তারা করেছেন। তারা যেটা বলছেন, একটা সময় ছিল যে এই খালটি 35 ফুট ছিল, কিন্তু এই মুহূর্তে খালটি মেরে কেটে 15 থেকে 20 ফুট আছে। অর্থাৎ এই মুহূর্তে জল একেবারে সেই খাল দিয়ে বেরোচ্ছে না। এই বিষয় খতিয়ে দেখছে প্রশাসন। ক্লোজ যখন হয় একটা স্লুইস গেট ওই আমাদের নিচে, তখন ছিল 35-40 ফুটের মতো। এখন সবাই বিল্ডিং তুলে এমন করেছে যেন জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে। আর চাষবাস, এই তো চাষ করেছি সব ডুবে চোখা হয়ে গেছে, চাষ নষ্ট হতে বসছে। আগামী দিন আরও হয়ে যাবে। তাহলে আমরা 5টা-7টা মৌজার জল কিভাবে বেরোবে? তাহলে কি খাল দখল হয়ে যাচ্ছে? খাল পরকে পর সরকারি খাল দখল হয়ে যাচ্ছে। যে জায়গায় ঘরগুলো হচ্ছে, আমাদের বিভাগীয় ডিপার্টমেন্ট, আমাদের ইরিগেশন দপ্তর নিরুত্তর, মানে কোনো রকম কোনো অবজেকশন করলেও তার কোনো প্রতিবাদ হচ্ছে না, অবস্ট্রাকশন হচ্ছে, গায়ের জোরে কেউ ঘরদর করছে। এবার পঞ্চায়েতের কোনো পারমিশনও তাদের প্রয়োজনও হচ্ছে না। আমরা বাধা দিলেও আমাদের তোয়াক্কা হচ্ছে না, আমাদের মানছেও না। আমি নিজে একবার একটা স্পটে গিয়ে বাধা দিলাম, তাতে কেউ শুনছে না। বিভাগীয় দপ্তর নিশ্চিত সেটা উদ্যোগ নিলে আমরা নিশ্চয়ই সেই সহায়তা করবো। অসাধু কিছু মানুষজন আছে, তারা বিভিন্নভাবে, প্রশাসনেরও কিছু অসাধু প্রশাসনিক লোকজন রয়েছে, মদত দিচ্ছে, দিয়ে তারা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে।